ভালো লাগছে কারণ আমার সামনে উপস্থিত আছে বিজিএম এর একাধিক ভাগ জয়ী ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ, আমার বন্ধু। সে হয়তো কাজে চলে গেছেন। আর আমাকে যদি বলেন উনি যেরকম ওনাকে চাচা বলেন, আমি আবার কাইয়ুম মামা বলি। তো বিজিএম তে যদি ওনার একটা ভাতিজা থাকে, পিটিএম তে একটা ভাগিনা আছে, ইনশাআল্লাহ বিজেপি এর কোনো সমস্যা হবে এরকম আমি মনে করি না। আমরা সবসময় আমাদের সহযোগিতার হাত আপনাদের কাছে বাড়িয়ে দেব। সামনে উপস্থিত আছেন আমাদের সকলের হিরো, আমারও হিরো আনন্দ জলিল। আমরা বন্ধু মানুষ, আমরা সুখ দুঃখ আলোচনা করি। তার বক্তব্য আমি সবসময় শুনি, চমৎকার, সত্যি কথা বলে, বাস্তবমুখী কথা বলে। আমিও চেষ্টা করি যতটুকু সম্ভব বলতে। আরো দুটি সুপার হিরো, আমরা তো ডিসকন্টিনিউড মডেল হয়ে যাচ্ছি কিছুদিনের মধ্যে। আমার প্রিয় পাভেল শাহরিয়ার, দুজনেই বক্তব্য দিয়ে গেছে। অত্যন্ত চমৎকার কাজ করছেন, অনেক এনার্জি দিচ্ছেন সেক্টরের জন্য, অনেক সফল বই আনছেন। অনেক অনেক শুভকামনা আপনাদের এবং আপনাদের কমিটির জন্য। এখন আপনাদের রেক্স সম্বন্ধে শুনতে পেরেছি। আমার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার এটা জানা ছিল না। চায়না থেকে যদি 100 পিস অর্ডার করা যায় টেলার মেড অনলাইনে, তাও আমাজনকে দিয়ে, আমার দেশ থেকে ছোট কনসাইনমেন্ট কেন এক্সপোর্ট হতে বাধা থাকবে? আপনার ছোট ছোট ব্যবসায়ী কিন্তু বড় ব্যবসা ধরে নিয়ে আসে। আপনার মনে আছে কিনা আমাদের দেশে ক্যাব বানানোর প্রযুক্তি সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। একমাত্র একটা ফ্যাক্টরি ছিল কোরিয়ান দাদা নামে। তো সে এসছে বলে তো এরপর 100টা আমরা বাঙালিরা করে ফেলেছি। ব্যবসা এভাবেই আসে, প্রথমে স্বাগত জানাতে হয়, তারপরে আপনি ওই প্রযুক্তিটা শিখবেন, আপনিও তখন শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, আপনি স্থানে গিয়ে সাফল্য অর্জন করবেন। কিন্তু আমাদের দেশে এই বাঙালিদের একটা প্রবণতা রেজিস্ট্যান্স তৈরি করা, বিশেষ করে ব্যুরোক্রেসি। আপনি মন্ত্রণালয়ে ঢুকবেন, মনে হবে যেন তার একটা যন্ত্রণার জিনিস আসছে আপনার সামনে, একটা অন্যায় আপনার নিয়ে আসছে। আপনি বলেন কি করলে এই প্রক্রিয়াতে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো দলের ক্ষতি হবে না, বিজেএম এরও ক্ষতি হবে না, বিজেএম এরও ক্ষতি হবে না। আসেন আমরা ওই প্রক্রিয়াটা বের করি, একসাথে বসি। তো আমার পক্ষ থেকে, আমি বিজেএম এর পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলাম, আমি বসতে রাজি আছি, এটা শুরু করতে রাজি আছি। আর আজকে একটা আমি একটু বিব্রত, কিছুটা চিন্তিত, মর্মাহত। এই যে এয়ারপোর্টে যে আগুন লেগেছে, এটার কারণ পুলিশ এখনো জানে না, সন্দেহ করে। প্রশাসন যদি সন্দেহের মধ্যে থাকে তাহলে আমরা কোথায় যাব? আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি পরিবেশ থেকে, যে আপনি এই কমপ্লেন্স করেন, ওই ফায়ার সিস্টেম করেন, এটা করেন, সেটা করেন। এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা, যেখানে প্লেন ল্যান্ড করে, টেক অফ করে, মানুষ, ওখানে যাত্রীবাহী জাহাজ আসে। সেখানে যদি আমাদের সম্পদ সুরক্ষিত না থাকে, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমরা সেফ? আজকে আমাদের জানে নিরাপত্তা নেই, আমাদের ফ্যাক্টরির নিরাপত্তা নেই, আমাদের মালের নিরাপত্তা নেই। আমরা কোন দেশে বসবাস করতেছি, কি ধরনের ব্যবসা করতেছি, অদূর ভবিষ্যতে আমাদের কোন দিকে যাব আমরা জানি না। প্রতিনিয়ত ব্যবসা বন্ধ হচ্ছে, প্রতিনিয়ত। আপনারা কেউ বলতে পারবেন যে গত 10 মাসে 10টা বড় ফ্যাক্টরি হয়েছে? বলতে পারবেন 50টা বন্ধ হয়েছে বা 100টা বন্ধ হয়েছে। কিন্তু নতুন ফ্যাক্টরি করা এত ইজি না। এই যে আমার সামনে আপনারা বসে আছেন, এতগুলো শিল্প উদ্যোক্তা, আমরা প্রতিনিয়ত হয়রানির মধ্যে আছি। হয়তো চাঁদাবাজ, নয়তো প্রশাসনিক মিসকোঅপারেশন। এই অগ্নিকাণ্ডগুলা চিটংয়ে হয়েছে, ঢাকায়ও হয়েছে। এইগুলা যদি চলতে থাকে, আমাদের জন্য ব্যবসা করা অ্যাজ ইট ইজ দুরূহ হয়ে গেছে। আগামীতে হয়তো আমাদের ব্যবসা করা বন্ধ করে দিতে হবে। যাই হোক, আপনাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সকলকে, সবার সুস্বাস্থ্য কামনা করি। আশা করি আমরা সবাই একত্রে কাজ করতে পারলে আমরা আরো অগ্রসর হতে পারবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।